এখানে মোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা চিত্র দেওয়া আছে এবং এই সব টাইপের চিত্র আপনাকে দিয়ে বলবে এখান থেকে আপনার বর্গের সংখ্যা বের করেন, এখান থেকে আপনার রম্বসের সংখ্যা বের করেন, এখান থেকে আপনার আয়তের সংখ্যা বা সামুদ্রিকের সংখ্যা বের করেন এভাবে বলবে। তো আপনারা যারা চাকরি পরীক্ষা তারা সবাই জানেন এই সব টাইপের চিত্র দিয়ে কি পরিমাণ প্রশ্ন হয়। ওকে, ঠিক আছে। তো আমরা আজকে একটা ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখেন, তো আমরা প্রথমে এগুলো বাদ দিয়ে প্রথমে আমরা প্রথম যে চিত্রটা সেটা নিয়ে কাজ করব। ঠিক আছে, ধরুন আপাতত এইসব চিত্র নেই, প্রথম চিত্রে আমরা কাজ করব। ওকে, তো যদি পরীক্ষা আপনাকে বলে যে একটা চিত্র দিয়ে বলে যে এখান থেকে আপনার বর্গের সংখ্যা বের করেন, এখান থেকে আপনার আয়তের সংখ্যা বের করেন, এখান থেকে আপনার চতুর্ভুজের সংখ্যা বের করেন, তাহলে আপনার কিভাবে বের করবো সেটা আমরা শিখবো এখন। ওকে, ধরুন আপাতত এই চিত্র নাই, ধরুন এখান থেকে বলছি কি, ধরুন এখান থেকে বলছি যদি আপনাকে বলে, হ্যাঁ যদি বলে আপনাকে যে এখান থেকে বর্গের সংখ্যা বের করেন, কি বলছে যদি আপনাকে বলে যে এখান থেকে বর্গের সংখ্যা বের করেন, কি বর্গের সংখ্যা যদি বের করতে বলা হয় তো কিভাবে বের করবো, জাস্ট সহজ একটা সিস্টেম। একটা বিষয় দেখেন তো, যদি আমরা কাউন্ট করি, দেখেন এখানে 1 2 3 4, একইভাবে দেখেন তো 1 2 3 4, তাই না? অর্থাৎ এখান থেকে দেখতে পেলাম আমরা যে পাশাপাশি যে কোনো বর্গ সংখ্যা আছে এবং উপর নিচে কিন্তু একই সংখ্যক বর্গ সংখ্যা আছে। অর্থাৎ যখন দেখবেন যে পাশাপাশি এবং উপর নিচে একই সংখ্যক বর্গ সংখ্যা থাকে, মানে একই সংখ্যা এরকম বক্স থাকে, তখন যদি আপনাকে বর্গ সংখ্যা বের করতে বলা হয়, জাস্ট আপনি কি করবেন, জাস্ট আপনার উপরে যে ক্রমিক সংখ্যা থাকবে মানে যে কোনো একটা সিরিয়ালে, মানে উপরে বা নিচে যে কোনো একটা ক্রমিক সিরিয়াল বর্গ করে যোগ করে দিবেন। যেমন 1 2 3 4, সেটা কিরকম 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এন্ড 4 স্কোয়ার। তাহলে কি করলাম আমি, যেহেতু বর্গ সংখ্যা বের করতে বলা হয়েছে, জাস্ট আমি কি করছি এই সিরিয়ালটা প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা ক্রমিক সংখ্যা আমি কি করছি বর্গ করে জাস্ট আমি যোগ করে দিলে আমার বর্গ সংখ্যা বেড়ে যাবে। তাহলে কি যোগ করলে কি হবে, যোগ করলে এগুলো 30 হবে। দেখেন 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার এগুলো বর্গ করে যোগ করলে কি হবে 30 হবে। ওকে, তার মানে আমরা বর্গের সংখ্যা পেয়ে গেলাম। তার মানে কি শিখলাম, যদি এসব টাইপের মানে পাশাপাশি এবং উপর নিচে সমান সংখ্যক বর্গের সংখ্যা থাকে, মানে বক্স থাকে সহজ কথায়, তখন যদি আপনাকে বর্গের সংখ্যা বের করতে বলা হয়, জাস্ট একটা বিষয় মাথায় রাখবেন, সেটা কি, জাস্ট যে কোনো একটা ক্রমিক সংখ্যাকে ক্রমিক সিরিয়ালকে বর্গ করে আপনি যোগ করে দিলে বর্গের সংখ্যা বের হয়ে যাবে। ক্লিয়ার? আর কিছু শেখা দরকার নেই। ঠিক আছে, আর এখন যদি আপনাকে বলে যে ভাই তাহলে এখান থেকে আপনি একটা চতুর্ভুজ বের করুন তো, যদি আপনাকে বলে না, যদি আপনাকে বলে যে চতুর্ভুজের সংখ্যাটা বের করুন তো, চতুর্ভুজের সংখ্যাটা যদি আপনাকে বের করতে বলা হয়, তখন এখানে বর্গের সংখ্যা বের করতে বলা হয়নি, যদি আপনাকে চতুর্ভুজের সংখ্যা বের করতে বলে তখন কি করবেন, খুবই সহজ সিস্টেম, খুবই সহজ একবার। সেটা কি, জাস্ট আপনি কি করবেন, উপরে যে ক্রমিক সংখ্যাগুলো থাকবে সেগুলো যোগ করবেন। যোগ করেন তো 1 আর 2 কত 3, 3 3 কত 6, 6 আর 4 কত 10, যোগ করলাম। ওকে, তারপরে কি করবেন আপনি, আবার দেখবেন যে উপরের নিচে যে ক্রমিক সংখ্যাগুলো থাকবে অর্থাৎ যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আপনি যোগ করবেন। 1 আর 2 কত 3, 3 3 6, 6 আর 4 কত 10, এই 10 লিখলাম। অর্থাৎ আমি কি উপরের মানে পাশাপাশি যে ক্রমিক সংখ্যাগুলো ছিল সেটা যোগ করলাম এবং উপরের নিচে যে ক্রমিক সংখ্যাগুলো ছিল সেটা যোগ করলাম। যোগ করে কি করবো, জাস্ট আমি গুণ করে দিলে কি হয়ে যাবে, গুণ করে দিলে আমার এখানে ক্রমিক চতুর্ভুজের সংখ্যা বের হয়ে যাবে। ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? আসলে কোনো ঝামেলা নেই। তার মানে এখান থেকে আমরা বর্গের সংখ্যা পাইলাম, এখান থেকে আমরা চতুর্ভুজের সংখ্যাও পাইলাম। ক্লিয়ার? ধরেন এখন যদি তারা আপনাকে বলে যে ভাই এখান থেকে আপনি কি করেন, এখান থেকে আপনার আয়তের সংখ্যাটা বের করেন তো, যে এখানে কয়টা মোট আয়তক্ষেত্র আছে যদি বের করতে বলে তখন কি করবেন, এখানে আয়তক্ষেত্র বের করা সবচেয়ে সহজ। সেটা কিরকম, আয়তক্ষেত্র বের করার নিয়মটা হচ্ছে কি, জাস্ট আমি চতুর্ভুজ থেকে কি করলাম, এই চতুর্ভুজ থেকে আপনি কি করবেন, চতুর্ভুজ থেকে যদি আপনি বর্গ সংখ্যা বাদ দেয়া দেন তাহলে কি হয়ে যাবে, আমার আয়তক্ষেত্র বের হয়ে যাবে। চতুর্ভুজ কয়টা, চতুর্ভুজ হচ্ছে 100টা, 100 মাইনাস আর বর্গ সংখ্যা কয়টা, বর্গের সংখ্যা হচ্ছে 30টা। ক্লিয়ার? তাহলে আমার এখানে কত হবে, 100 তে 30 থাকবে 70, কত থাকবে 70 থাকবে। কথা ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? আসলে কোনো ঝামেলা নেই। ওকে, দেখেন তার মানে আমি কি বললাম, যদি বর্গের সংখ্যা বের করতে বলা হয় জাস্ট আপনি ক্রমিক সংখ্যাগুলো বর্গ করে যোগ করে দিবেন, নাম্বার 1 শেষ। দ্বিতীয়ত, যদি চতুর্ভুজের সংখ্যা বের করতে বলা হয় তাহলে কি করবেন আপনি, জাস্ট আপনি উপরেগুলো যোগ করবেন আবার নিচেগুলো যোগ করবেন, যোগ করে গুণ করলে আমার চতুর্ভুজের সংখ্যা বের হয়ে যাবে। 2, যদি আপনাকে বলে আয়তের সংখ্যা বের করেন জাস্ট আপনি কি করবেন, জাস্ট আপনি চতুর্ভুজের সংখ্যা থেকে বর্গের সংখ্যা মাইনাস করলে কি আমার চতুর্ভুজের সংখ্যা মানে আয়তক্ষেত্রের সংখ্যা বের হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তার মানে আমার প্রথম চিত্র আমার শেষ। কি, আমার প্রথম চিত্রের কাজ আমার শেষ। এখন আমার করতে হবে কি, আমার এখন কাজ করতে হবে দ্বিতীয় চিত্র নিয়ে আমার কাজ করতে হবে। দেখেন দ্বিতীয় চিত্রটা কি, দ্বিতীয় চিত্রে আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা কি দেখেন তো, প্রথম চিত্রে এই পাশে পাশে সমান ছিল, মানে পাশে যা ছিল উপর নিচে তাই সংখ্যক ছিল। দেখি দ্বিতীয় চিত্রটা আমি কি হয়, এখানে একটু কাউন্ট করি আমরা। দেখেন 1 2 3 4 5, দেখেন। আর এখানে কোন করলে কি হবে, কাউন্ট করলে কি হবে, 1 2 3 4। একটা বিষয় দেখেন তো, পার্থক্য রাখে দুটোর মধ্যে, পার্থক্য রয়েছে এটা ছিল পাশাপাশি যে সংখ্যক ছিল
উপর নিচে কিন্তু একই সংখ্যক ছিল। এ পাশে দেখেন, এ পাশে এদিকে হচ্ছে 5টা কিন্তু এদিকে 4টা, তাই না? যখন এরকম উভয় পাশে সমান সংখ্যক থাকবে না তখন কিভাবে করবেন? ধরেন এই চিত্রটা পরীক্ষায় আসতো, যদি বললো এখান থেকে আপনি বর্গ সংখ্যা বের করেন, তখন কি করবেন? জাস্ট আপনি বর্গ সংখ্যা বের করার জন্য এভাবে এই যে বড় সংখ্যার সাথে বড় সংখ্যাটা গুণ করবেন, তারপরটার সাথে তারপরটা গুণ করবেন, তারপরটার সাথে তারপরটা গুণ করবেন, তারপরটার সাথে তারপরটা গুণ করবেন। গুণ করে দেন তো 4, 4 গুণ কত? 4 গুণ কত? 5। দেন যোগ করে দিতে হবে, প্রত্যেকটা গুণ করতে হবে, দেন যোগ করতে হবে। গুণ করলাম, দেন যোগ করলাম, দেন আবার 3 আর 4 গুণ করুন তো, 3 গুণ 4, দেন কি হবে? 2 গুণ 3, যোগ অবশ্য দিতে হবে, 2 গুণ কত? 3, দেন হচ্ছে 1, 1 গুণ 2, তাই না? এটাই তো, ওকে। দেন যোগ করে দিলে আমার এগুলো অ্যান্সার হয়ে যাবে। কি করলাম? 4 5 20, 20, 3 4 12, আবার 3 গুণ 6 যোগ 2, তো আমার অ্যান্সার হবে কত? এটা হবে 40, তাই না? বর্গ সংখ্যা 40। আমি কি করলাম বলেন? যখন আপনারা দেখবেন, যখন আপনারা দেখবেন যে মানে পাশাপাশি এবং উপর নিচে সমান সংখ্যক সংখ্যা, মানে এরকম বক্স নাই বা বর্গ নাই, তখন কি করবেন আপনি? এই বড়টার সাথে বড়টা, এভাবে বড়টার সাথে বড়টা গুণ করবেন, তারপর ছোটটার সাথে তারপরের সাথে তারপরেরটা, তারপরটার সাথে তারপরটা এভাবে গুণ করে জাস্ট যোগ করে দিবেন, আমার কি বর্গ সংখ্যা বেড়ে যাবে। ক্লিয়ার? আপনি চাইলে এই কনসেপ্টটা এখানে কাজে লাগাতে পারেন। সেটা কিরকম? এটার সাথে এটা গুণ করে দিবেন, এটার সাথে এটা গুণ করে দিবেন, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করলে আমার কি হয়ে যাবে, তাই না? ওকে। আর এখন একজন একটা প্রশ্ন আসতে পারে, ভাই এখানে তো এক বাকি আছে, এই যে এখানে এক বাকি আছে, এটা কোথায় যাবে? তো দেখেন, এখানে আমার 4টার সাথে 4টা শেষ না? শেষ তো নাকি? শেষ। আমার এটা সিঙ্গেল পড়ে আছে না? তো সিঙ্গেলের সাথে আমি কাকে গুণ করব? কেউ আছে না, ধরুন না, মানে কি 0 আছে। তো 0-এর সাথে 1 গুণ করলে তো 0 হয়, তো 0 তো আর যোগ করার কিছু নাই। ওকে, তার মানে আমরা যতক্ষণ পর্যন্ত জোড়া মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা কি গুণ করে যাব। কথা বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা কি বর্গের সংখ্যা পেয়ে গেলাম। তো এখন যদি আপনাকে ওরা বলে যে ভাই এখান থেকে আপনি চতুর্ভুজের সংখ্যা বের করেন, চতুর্ভুজের সংখ্যা বের করার সিস্টেম সবসময় একই থাকবে। কি? চতুর্ভুজের সংখ্যা বের করার সিস্টেম সবসময় একই থাকবে। সেটা কিরকম? তো আমরা আগেবার কি করছিলাম? চতুর্ভুজের সংখ্যা বের করার জন্য আমরা ক্রমিক পাশাপাশি ক্রমিক সংখ্যাগুলো যোগ করছি, আবার উপনিচে ক্রমিক সংখ্যাগুলো যোগ করছি, গুণ করে আমরা কি আমরা যোগ করে আমরা গুণ করে দিছি। একই একই সিস্টেম, একই নিয়ম আমরা এটাতে প্রয়োগ করব। কি করব? এগুলো সবগুলো যোগ করেন। 1 আর 2 3, 3 3 6, 6 6 10, 10 আর 5 কি 15, এই 15 করলাম, হয়ে গেল। আবার এখানে 1 আর 2 3, 3 3 6, 6 6 কত? 10, এই 10 দিলাম। দেন কি করতে হবে? গুণ করতে হবে। 10 15 150। তার মানে এখান থেকে আমি চতুর্ভুজ পাইলাম কত? চতুর্ভুজ পাইলাম আমি 150টা কি চতুর্ভুজের সংখ্যা পাইলাম। যদি আপনাকে প্রশ্ন করে বলেন এখানে চতুর্ভুজের সংখ্যা কয়টা, তাহলে কয়টা হবে? 150টা। বর্গের সংখ্যা কয়টা? বর্গের সংখ্যা হচ্ছে 40টা। এখন যদি আপনাকে প্রশ্ন করি, তাহলে এখান থেকে আপনি কি করেন? এখান থেকে আপনি আয়ত সংখ্যা বের করুন তো ভাই, বলুন তো। যদি বলি আপনাকে যে এখান থেকে আয়ত সংখ্যা বের করতে যদি বলি, তাহলে কি করবেন? জাস্ট আপনি চতুর্ভুজের সংখ্যা থেকে বর্গের সংখ্যাটা মাইনাস করলে কি, মাইনাস করলে আমি কি পেয়ে যাব? আমি আয়তক্ষেত্রের সংখ্যা পেয়ে যাব। তার মানে আয়ত হচ্ছে 110টা। কথা বুঝতে পারছেন? আয়তক্ষেত্রে বের করার সিস্টেম কি? জাস্ট আপনি চতুর্ভুজের সংখ্যা থেকে যদি আমরা বর্গের সংখ্যা মাইনাস করে দেই বা বিয়োগ করে দেই, তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা আয়তক্ষেত্রের সংখ্যা পেয়ে যাব। ওকে, তার মানে আমাদের এই চিত্র কাজও শেষ, আমাদের এই চিত্র কাজও শেষ। তো এই দুটা চিত্রকে বেস করে আমি একটা কাজ দেবো। এটা করেন তো সবাই, আপনারা একটু সবাই একটু করেন, সবাই একটু করেন তো একটু। দেখেন তৃতীয় চিত্রে কি বলা আছে, দেখেন তো তৃতীয় চিত্রে এখানে কি বলা আছে দেখেন। তৃতীয় চিত্রটা কি একই সিস্টেম না? কোনো পার্থক্য আছে এখানে? না। যদি আমরা তৃতীয় চিত্রটা করি তাহলে আপনার কাছে আরো সহজ লাগবে। দেখেন এখানে একটা বিষয় দেখেন তো, আরেকটা দাগ থাকবে না? হ্যাঁ, আরেকটা দাগ এখানে থাকবে। সেটা হচ্ছে কিরকম দেখেন, ধরেন এখানে কি বলছে দেখেন তো। যদি এখানে একটা বিষয় দেখেন, যদি এখানে যদি আপনাকে বলি যে এখান থেকে আপনি বর্গের সংখ্যা বের করেন, এখান থেকে আপনার চতুর্ভুজের সংখ্যা বের করেন, এখান থেকে সাথে আপনি কি করেন? এখানে সাথে আপনি আয়তক্ষেত্রের সংখ্যা বের করেন, তাহলে কি করবেন? জাস্ট আপনি দুটা দুটা বর্গে মানে দুটা চিত্রের ক্ষেত্রে আমরা যেভাবে প্রয়োগ করছি, অ্যাপ্লাই গুলো করছি, ঠিক একই জিনিসটা, একই মেথডটা আমরা এটাতে অ্যাপ্লাই করবো, তাই না? কোনো পার্থক্য নাই। ওকে, দেখেন তাহলে বর্গের সংখ্যা বের করার কি করবো আমরা? দেখেন যেহেতু আমরা এটা কাউন্ট করি, তো 1 2 3 4, 1 2 3 4 5। দেখেন এই চিত্রটার মধ্যে এই চিত্রের মধ্যে পার্থক্য কি আছে? একটু পার্থক্য আছে। সেটা কি? পার্থক্যটা হচ্ছে এই চিত্রতে ছিল পাশাপাশি ছিল 5টা, উপনিচে ছিল 4টা, কিন্তু এটাতে পাশাপাশি হচ্ছে 4টা, উপনিচে 5টা। পার্থক্য কিন্তু এটাই, আর কিন্তু সব সেম। তো যদি আপনাকে বলি এখান থেকে আপনি বর্গের সংখ্যা বের করেন, তাহলে আপনি কি করবেন বলেন? তাহলে জাস্ট আমরা প্রথমে বড়টার সাথে বড়টা, তারপরের সাথে তারপরেরটা, তারপরটার সাথে তারপরেরটা, তারপরটার সাথে তারপরেরটা, এটা যেহেতু বাকি আছে এটা গুণ করার কিছু না, যেহেতু এটার কোনো সঙ্গী নাই। সঙ্গী না থাকলে আমরা ওটাকে আমরা গুণ করবো না। তাহলে গুণ করতে পারেন শূন্য দিয়ে, শূন্য দিয়ে গুণ করলে তো শূন্যই হবে। 150 টাকা গুণ করতে হয় না। তাহলে বলেন তো কি হবে? 4 5 20।
ওকে 20, তারপরে অবশ্য যোগ করতে হবে, যোগ করে দিলাম। তারপর 4 3 3 ছাড়া 12 হবে, 12 দিলাম, তারপর যোগ করতে হবে। তারপর 3 আর 2 গুণ করলে কি হবে? 6 হবে, 6 দিয়ে দিলাম, তারপর যোগ হবে। তারপর 2 আর 1 গুণ করলে কি হবে? 2 হবে। তাহলে যদি আমি যোগ করি তাহলে 40 আসবে। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? আশা করি সম্পূর্ণ ক্লিয়ার। সো যদি আপনারা এই দুটো চিত্র বুঝতে পারেন এবং এটাও বুঝে থাকেন, তাহলে এখান থেকে এই চিত্র থেকে অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন? চতুর্ভুজের সংখ্যা আমাকে বের করে দিবেন। একইভাবে এখান থেকে আপনারা আমাকে কি করবেন? একইভাবে এখান থেকে আপনারা আমাকে আয়তক্ষেত্রের সংখ্যা আমাকে বের করে দিবেন। ওকে, তাহলে আমাদের এখান থেকে কি বললাম? আমাদের প্রথম 3টা চিত্রের কাজ আমাদের শেষ। কি? প্রথম 3টা চিত্রের কাজ আমাদের শেষ। এখন আমাদের কাজ হচ্ছে চতুর্থ, মানে এটা নিয়ে আমরা এখন কাজ করবো। সেটা কিরকম দেখেন, সবাই একটু দেখেন। তো এটা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন পরীক্ষা আসে ভাই, একটু খেয়াল করবেন, একটু সবাই খেয়াল করবেন, সবাই একটু খেয়াল করবেন। দেখেন তো এখানে কি বলা আছে, একটা বিষয় দেখেন। এখানে তো কোনো বর্গ সংখ্যা আমরা বুঝতে পারতেছি। তো এখানে বর্গ মানে কি বলুন তো? এখান থেকে তো বর্গের সংখ্যা বের করতে কখনোই তারা বলবেই না। কেন বলবে না? মানে এখানে তো কোনো বর্গই না, কারণ বর্গের 4টা বাহুই সমান। একটা বিষয় বলুন তো, যদি আমি এটা ধরি, এখানে কি 4টা বাহু সমান আছে বলুন তো? এখানে কি 4টা বাহু সমান আছে? যে যাক, এখানে কোনো বর্গ সংখ্যা নাই, দ্যাটস এটা নিয়ে আমি প্রশ্ন করতেছি না। ওকে, ঠিক আছে। এখন যদি আপনাকে বলে, যদি বলে আমরা এখানে বলুন তো, যে এখানে মানে এই চিত্রতে, মানে 4 নং চিত্রতে মোট কয়টা আয়তক্ষেত্র আছে বলুন তো? কয়টা আছে বলুন তো? কয়টা আয়তক্ষেত্র আছে বলেন? সব বলেন তো, সব বলেন। এটা বের করার সিস্টেম হচ্ছে, যদি এরকম চিত্র দেওয়া থাকে, এখান থেকে আয়তক্ষেত্র মানে আয়ত বের করার সিস্টেম হচ্ছে, জাস্ট আমরা প্রথম কাউন্ট নাম্বার বসান, 1 2 3 বসাইলাম, দেন আপনি যোগ করে দেন। 1 আর 2 যোগ করলো 3, 3 দিয়ে যোগ করলো 6। তার মানে এখানে মোট 6টা কি আছে? 6টা এখানে আয়তক্ষেত্র আছে। ক্লিয়ার? কথা ক্লিয়ার? আসার কোনো ঝামেলা নেই। ওকে, দেখেন, যদি আপনাকে বলি যে ভাই বলুন তো, তাহলে এটার মধ্যে মোট কয়টা আয়তক্ষেত্র আছে বলেন? তাহলে আমরা কি করবো? জাস্ট আমরা কাউন্ট করেন, 1 2 3 কাউন্ট করলাম, আবার এখান থেকে 1 2 কাউন্ট করলাম, জাস্ট উপরে পাশাপাশি যোগ করুন তো। 1 2 3 যোগ করলে কি হবে? 6 হবে। আর উপর নিচে যোগ করলে কি হবে? 3 হবে। জাস্ট আপনি গুণ করে দিলে কি হয়ে যাবে? গুণ করে দিলে আমার আয়তক্ষেত্র বের হয়ে যাবে। অর্থাৎ এরকম সিস্টেমের আয়তক্ষেত্র যেভাবে আমরা চতুর্ভুজের সংখ্যা বের করি, চতুর্ভুজের সংখ্যা যেভাবে বের করি, আয়তক্ষেত্রের সংখ্যাও ঠিক একইভাবে বের করা হয়। কি? একইভাবে বের করা হয়। ধরেন এখানে এখানে ধরেন এই 3টা বক্স না দিয়ে যদি আরেকটা দেওয়া থাকতো, আরেকটা দেওয়া ছিল, ধরেন যদি আরেকটা দেওয়া থাকতো, তো কি করতেন? যেহেতু এখানে 1 2 3 ছিল, এখানে মোট 6। ওকে, 6, ঠিক আছে। আর এখানে একটা বাড়তো, এখানে কি হতো? 1 আর 2 3 3 কত? 6। এই 6 গুণ করেন, তাহলে কি হতো? তাহলে হয়ে যেত 36টা। কথা বুঝতে পারছেন? তো আগে যখন দুটা ছিল, মানে দুটা আকারে ছিল এরকম আকার, তখন 18টা, যখন আরেকটা বাড়তো তখন 36টা হয়েছে। কথা বুঝতে পারছেন? তো যেভাবে চতুর্ভুজের সংখ্যা বের করতে হয়, ঠিক একইভাবে আমরা চাইলে কি করতে পারি? একইভাবে আমরা চাইলে আয়তক্ষেত্রের সংখ্যা বের করতে পারি। ওকে, ঠিক আছে। তার মানে আমাদের 4টা চিত্রের কাজ আমাদের শেষ। আমরা যেভাবে এখান থেকে চাইলে আমরা 1 বা 2 মার্ক, আমরা 1 অথবা 2 মার্ক আমরা কমন করতে পারবো। যেভাবে প্রশ্ন আসুক, আমরা 1 থেকে 2 মার্ক আমরা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, দেখেন, এখন আমরা কাজ করব, কি? এখন আমরা কাজ করব চতুর্থ যে পঞ্চম আর ষষ্ঠ, আমাদের যে ষষ্ঠ চিত্র আছে, এটা নিয়ে কাজ করব। ধরেন এটা কি একটা রম্বস, সাধারণত এ কি রম্বস? হ্যাঁ, যদি রম্বস বা সামুদ্রিক যাই বলেন। ওকে, ধর এখান থেকে যদি আপনাকে বলি যে ভাই তাহলে রম্বসটা বের করুন তো, যদি আপনাকে বলি যে এখান থেকে রম্বসটা বের করেন, কি যদি আপনাকে প্রশ্ন করে বা পরীক্ষা প্রশ্ন করে বলেন, যে বলো যে এখানে কয়টা রম্বস আছে বের করেন, যদি আপনাকে প্রশ্ন করে বলেন তো এখানে কয়টা সামান্তরিক আছে বের করেন, কি কয়টা সামান্তরিক আছে বের করেন, যদি আপনাকে বলে এটার মধ্যে কয়টা চতুর্ভুজ আছে বের করেন, তাহলে কি করবেন আপনি? কিভাবে আমরা সেটা বের করব? ওকে, কিভাবে আমরা সেটা বের করবো আমরা সেটা শিখবো। ওকে, সো আমরা যেভাবে বর্গের সংখ্যা বের করছি, ঠিক একইভাবে আমরা কি রম্বসের সংখ্যা বের করব। আবার বলি, যেভাবে আমরা বর্গের সংখ্যা বের করছি, ঠিক একইভাবে আমরা রম্বসের সংখ্যা বের করব। তো আমরা বর্গের সংখ্যা যখন বের করছিলাম, কি করছিলাম আমরা? জাস্ট এখানে কি করছি, এগুলা আমরা সিস্টেম দেখাইছি। এখানে কাউন্ট করুন তো, 1 2 3 4, 1 2 3 4, এটাই তো না? যেহেতু উভয় মানে পাশাপাশি যা উপর নিচে যেহেতু তা কি করবো আমরা? যে কোনো একটা পাশকে কি করছি, যখন আমরা বর্গের সংখ্যা বের করছিলাম, যখন পাশাপাশি উপর নিচে সমান সংখ্যক থাকে, তখন কি করতাম? যে কোনো একটা সিরিয়ালকে বর্গ করে যোগ করলে হয়ে যাবে। তো 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, তারপরে কি 4 স্কোয়ার, তাই না? যোগ করলে কি হবে? 16 9, তারপর 5 4 4 5, তার মানে কি 30টা হবে, তাই না? অর্থাৎ এটার মধ্যে মোট বর্গের সংখ্যা আছে কয়টা? 30টা বর্গের সংখ্যা আছে। ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? আসলে কোনো ঝামেলা নাই। ওকে, তার মানে
আমরা যেভাবে বর্গের সংখ্যাটা বের করবো ঠিক একইভাবে আমরা রম্বসের সংখ্যা বের করবো। এখানে সমান সংখ্যা না থাকে, যদি আপনার আরেকটা এখানে বাড়ানো থাকে তো কি করবেন, ওটা ফলো করবেন, এটা আমাদের ফলো করবেন। ওকে, ঠিক আছে। দেখেন আমরা এখন এখানে কি করতে পারি দেখেন তো, যদি আপনাকে এখন ওরা বলে, যদি বলে যে ভাই এখান থেকে যেহেতু আপনি রম্বসের সংখ্যা বের করছেন, যদি আমাকে বলে এখান থেকে চতুর্ভুজের সংখ্যা বের করতে, সো একটা বিষয় মাথায় রাখতে হবে, চতুর্ভুজের সংখ্যা সব সময় একই সিস্টেমে বের করা হয়। কি, সব সময় একই সিস্টেমে বের করা হয়। সো তাহলে দেখেন তো এখানে কি চতুর্ভুজের সংখ্যা বের করতে হয়। তো চতুর্ভুজের সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে কি, জাস্ট আপনি ওই যে বললাম না, যেহেতু এটা কি করতে হবে, এগুলো যোগ করতে হবে। 1 আর 2 কত, 3, 3 3 কত, 1 আর 2 3, 3 3 6, 6 আর 4 10, আর এখানে কি, আর এখানে আছে 1 আর 2 3, 3 3 6, 6 আর 4 10, এই 10 দিলাম, দেন আমরা গুণ করে দিলাম, আমরা কি চতুর্ভুজের সংখ্যা বের হয়ে যাবে। তার মানে আমি এখান থেকে চতুর্ভুজের সংখ্যাও পাইলাম, রম্বসের সংখ্যাও পাইলাম। আমরা এর আগে যখন কি করছিলাম, যখন আমরা চতুর্ভুজ, বর্গ এবং আয়ত সম্মিলিত ছিল, তখন কি করছি আমরা চতুর্ভুজের সংখ্যা থেকে আমরা বর্গের সংখ্যা বাদ দিলে কি পাইছিলাম, আয়তক্ষেত্র পাইছিলাম। রম্বসের ক্ষেত্রে যখন আমরা চতুর্ভুজের সংখ্যা থেকে রম্বসের সংখ্যা বাদ দিব, কি বললাম, যখন আমরা চতুর্ভুজের সংখ্যা থেকে রম্বসের সংখ্যা বাদ দিব, তখন যা থাকবে তাই হচ্ছে সামান্তরিক। তা কি, তাই হচ্ছে সামান্তরিক। কথা ক্লিয়ার? তাহলে এখানে রম্বসের সংখ্যা আছে 30টা, দেন রম্বসের সংখ্যা 30টা, চতুর্ভুজের সংখ্যা 100টা, এবং সামান্তরিকের সংখ্যা হচ্ছে আমার 70টা। কথা ক্লিয়ার? আশা করি সম্পূর্ণ ক্লিয়ার। যদি আপনি সবকিছু বুঝে থাকেন তাহলে আপনাদের একটা কাজ দেবো, সবাই কাজটা করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, দেখেন কাজটা হচ্ছে কি, কাজটা হচ্ছে এখানে যদি আমি আপনাকে বলি, বলুন তো, যদি আমি সহজ একটা কাজ দিব, হ্যাঁ, যদি আপনাকে আমি বলি, বলুন তো এখানে মোট কয়টা কি আছে, হ্যাঁ, যদি আপনাকে বলি যে এখানে মোট কয়টা, হ্যাঁ, যদি আপনাকে বলি, বলেন এই যে এখানে মোট কয়টা কি আছে, বর্গ সংখ্যা আছে, এটা এটা এটা। ওকে, এটা 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 এটা। সো এগুলোতে এক্স্যাক্টলি বর্গ তো হয় নাই, আমি আপনার বুঝে নেবেন যে এটা বর্গ। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, আরেকটা বাড়াই দিলাম, 6টা দিলাম। ওকে, এখানে 6টা দিলাম, মানে বুঝে নেবেন যে এটা এরকম চিত্র। এখন তো বর্গের সংখ্যা, বর্গ আঁকতে গেলে তো সবগুলো বাহু সমান করতে হয়, আমার তো সব সমান হয় না, এগুলো আবার প্রশ্ন তুলবেন না। মানে আমি বলছি যে এই ধরনের বর্গের চিত্র অঙ্কন করলাম, এখান থেকে আপনারা আমাকে বর্গ সংখ্যা বের করে দিবেন। কি করলাম, বর্গের সংখ্যা, তার চতুর্ভুজের সংখ্যা, তারপর হচ্ছে কি আয়তক্ষেত্রের সংখ্যা আমাকে বের করে দিবেন। কথা বুঝছেন? বর্গের সংখ্যা, চতুর্ভুজের সংখ্যা, বর্গ, চতুর্ভুজের সংখ্যা এবং আয়তক্ষেত্রের সংখ্যা আমাকে বের করে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ক্লাসটি বুঝে থাকেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। ওকে, তো এই ক্লাসটা করলে আপনি ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি এখান থেকে প্রশ্ন আসলে আপনি অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। তো ক্লাসটি যদি বুঝে থাকেন অবশ্যই অবশ্যই ক্লাসে শেয়ার দিয়ে দেবেন, আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবেন, এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসে শেয়ার দিবেন।